সালে বইমেলায় প্রকাশিত পদ্মজা নামক উপন্যাসটা বেশ সাড়া ফেলেছে। সো আজকে আমরা এই যে পদ্মজা উপন্যাসটা কেন এত জনপ্রিয়তা পেল এটা নিয়ে আমরা আলোচনা করব। একটা জিনিস আমি শুরুতেই খেয়াল করেছি, তুমি যদি পদ্মজা উপন্যাসটার ব্যাকগ্রাউন্ডটা চেক করো, যে এই উপন্যাসটার যে লেখিকা ইলমা বেহরোজ, এই লেখিকা উনি আসলে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে যে আসলে উনি লেখিকা কিনা বা লেখিকাকে একটা কাল্পনিক চরিত্র কিনা, যেটাই হোক না কেন, সে বেশ কয়েক বছর আগে থেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু পদ্মজা উপন্যাসের খণ্ড খণ্ড প্রকাশ করতো। এক কিস্তি দু কিস্তি করে করে প্রকাশ করতো এবং তার একটা পাঠক সমাজ ছিল, তার একটা প্রাইভেট গ্রুপ ছিল যেখানে এই উপন্যাসটা নিয়ে বা এর হচ্ছে যে কয়েকটা কিস্তি নিয়ে আলোচনা হতো, পরে কি হবে তারপরে কি হবে, মানে একটা আগ্রহ সৃষ্টি করা হয়েছিল আর কি। অর্থাৎ হচ্ছে যে মানে তার বইটা প্রকাশ হওয়ার আগে থেকেই তার বেশ একটা পাঠক সমাজ ছিল, যেটাই হচ্ছে এক কথায় তাকে পরবর্তীতে এই উপন্যাসটা জনপ্রিয়তার শীর্ষে আনতে কিন্তু একটা ব্যাপক একটা কি বলা যায় যে একটা ভালো একটা সুবিধা দিয়েছে। আবার যারা এই যে পাঠক সমাজ যারা ছিল এরাই কিন্তু ওনাকে হচ্ছে ইন্সপায়ার করেছিল যে আপনি এটা নিয়ে বই বই করেন না কেন, বা হচ্ছে বই করেন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু দেখতে পাই যে এই উপন্যাসের অনেকখানি কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আছে, পুরোটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে। তারপরও হচ্ছে দেখা যায় যে ওই যে পুরোটা দিয়ে একটা পাঠক সমাজ তৈরি করার পরে পরবর্তীতে দেখা যায় যখন এই বইটাকে দু মলাটের ভিতরে নিয়ে আসলো, তখন কিন্তু পুরো সব জায়গায় এটা একটা ভালো সাড়া ফেলেছে, বিশেষ করে এই বইমেলার কথাই বলছি। তো মানে এখানে আমার কাছে যেটা মনে, দেখো উপন্যাসের ধরনটা কিন্তু একদম থ্রিলার টাইপের। সো আমরা যদি একদম ইয়েটা দেখি যে শুরুটা এরকম হয় যে পদ্মজা হচ্ছে, দেখায় যে পদ্মজা হচ্ছে জেলে থাকা অবস্থায় পদ্মজা হচ্ছে তুষার নামের একজন অফিসারের কাছে তার জীবনের গল্পটা বলে, যে আসলে সে প্রায় 5টার মতো খুন করেছে এবং মানে কেন খুন করেছে কি বিষয় সে এভাবেই কিন্তু শুরু হয়। সো পদ্মজাকে হচ্ছে একজন প্রহার করতে থাকে, তো এতটা প্রহার করার পরও পদ্মজা হচ্ছে ওইভাবে মুখটা খোলে না। সো তখন হচ্ছে যে তাকে প্রহার করে সে বলে যে আমি লাইফে তো অনেক মানুষকেই প্রহার করেছি, মানে অনেক অপরাধীকে প্রহার করে তার মুখ খুলিয়েছি, কিন্তু আসলে এই মেয়েটা পুরোটাই অন্যরকম। সো এভাবেই কিন্তু আমরা দেখতে পাই কাহিনীটা শুরু হয়, মানে ধরনটা কিন্তু থ্রিলার টাইপের। কিন্তু কথা হচ্ছে যে এরকম থ্রিলার কিন্তু অসংখ্যই আছে বা অনেকটাই, কিন্তু এর থেকে ভালো থ্রিলারও কিন্তু অনেক লেখক লিখেছেন। তারপরও এই বইটার যে মানে তোমার বলা যায় জনপ্রিয়তাটা কিন্তু বেশ অনেক কিছুকে ছাপিয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় কি, দেখো সেটা হচ্ছে যে এই বইটা জনপ্রিয় হওয়ার পিছনের যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা, এইটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছে। একটা হচ্ছে যে অনেক দিন ধরে সে কিন্তু পাঠক সমাজ তৈরি করেছে। ওই যে ইলমাস ম্যানুস্ক্রিপ্ট নামে কিন্তু একটা প্রাইভেট গ্রুপ ছিল, ওখানে এইটা নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করতো। তারপরে হচ্ছে একটা পর্ব দেওয়ার পরে পরের পর্বে কি হবে এইটা নিয়ে কিন্তু মানুষ এক ধরনের অভিমত দিত, অর্থাৎ পরের পর্বে এটা হতে পারে ওটা হতে পারে, এভাবে করে কিন্তু তারা বলতো। তো এভাবে করে যখন পাঠক থেকে একটা কাহিনী চলে আসে, অর্থাৎ কি হতে পারে এইটা যখন পাঠক থেকে চলে আসে, তখন কিন্তু লেখক বা লেখিকা সে কিন্তু চাবে যে সবসময় যে পাঠক যেটা চিন্তা করেছে বা ধারণা করেছে সেইভাবে কাহিনীটা যাতে না এগোয়, অর্থাৎ এমন একটা টুইস্ট রাখতে যাতে হচ্ছে কেউ যাতে এই জিনিসটা না জানে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করবা, আইফোন যখন রিলিজ হয় তখন কোনো কিছুই কিন্তু জানা যায় না যে এই আইফোন এই ভার্সনে কি আসবে। হ্যাঁ, এর মধ্যে কি কি ফিচার থাকবে, কি কি কনফিগারেশন থাকবে, এর ইউনিকনেস কি হবে, আগেরটা থেকে এটা কেন বেটার হবে, কোন দিক দিয়ে এটা ভালো পারফর্ম করবে, এইগুলো কিন্তু সব হাইড করা হয়। কোনো কিছুই কিন্তু কখনো পাবলিশ করা হয় না। একদম হুট করে একদিন ঘটা করে সবাই মিলে এসে একটা প্রেজেন্টেশন দেয়, তখনই হচ্ছে মানুষ জানতে পারে যে কি কি এর মধ্যে আছে। তো এই কিন্তু সারা বছর ধরে কিন্তু একটা এক ধরনের মানুষের মধ্যে কানা ঘোষা চলতে থাকে। ইউটিউবাররা বিভিন্ন ভিডিও বানাতে থাকে ইউটিউবে যে এই ফিচার আসবে, কিন্তু দেখা যায় যে আসলে এই যে মানুষের যে এক্সপেকটেশন কিংবা হচ্ছে মানুষের যে এই যে প্রেডিকশন, যে এক ধরনের ভবিষ্যৎবাণী, এর সাথে কিন্তু আইফোন যেটা রিলিজ হয় তার সাথে কিন্তু তেমন একটা মিল থাকে না। কারণ হচ্ছে ওরা যেটা করে, আমার কাছে যেটা মনে হয় যে ওরা হচ্ছে
মানুষের থেকে এরা আইডিয়াটা নেয় যে মানুষ আসলে কি চাচ্ছে, এরপরে একটা কিছু লঞ্চ করে। হ্যাঁ, এরপর হচ্ছে এমন একটা কিছু করে যেটা হচ্ছে মানুষের ধারণারও বাইরে। আমার কাছে মনে হয় যে পদ্মজা এই যে কাহিনীটা এগুচ্ছে, মানে ধাপে ধাপে যে এগিয়েছিল, কিংবা হচ্ছে একটা পর্যায়ে যে কাহিনীর মোড় ঘুরতে 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 অনেক কিন্তু কাহিনীটা মানে প্যাচাইছে বলা যায়, অর্থাৎ অনেক ধরনের কাহিনীর একটা সংমিশ্রণ হয়েছে। তো আমার মনে হয় যে যখন সে পাঠক থেকে একটা আইডিয়া পেয়েছে যে পাঠক এভাবে ভাবছে এটা হতে পারে, তখন হয়তো সে তার কাহিনী চেঞ্জ করে ফেলেছে, তার মোড়টা ঘুরিয়ে দিয়ে। তোমার সাথে আমিও হচ্ছে একমত। এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস অ্যাড করবো যে দেখো পদ্মজা উপন্যাসের যে ভূমিকার মধ্যে কিন্তু এই যে ইলমা বেহরোজ নামী উনি মানে সে কিন্তু এভাবে বলেছে যে আসলে ছোটবেলা থেকে আমি চাইতাম যে হচ্ছে অনেক বেশি মানুষ আমাকে ভালোবাসুক, সো মানে সবাই আমাকে ভালোবাসুক, এই যে তার চিন্তাধারাটা, এই জন্য হচ্ছে সে সবসময় কি করতো, ছোটখাটো দেখা যায় সেও কিন্তু একটু পড়াশোনা করতো, একটু গল্প করতো, এবং সে এই উপন্যাসের শুরুটা করেছে কিন্তু যখন করোনা ছিল। তখন সে এটাও বলেছে যে আসলে তখন আমার বয়স ছিল 16 বছরের কিশোরী ছিলাম আমি, তখন হচ্ছে আমার বেশি কলেজেও যাওয়া লাগতো না, তখন আমি এরকম হচ্ছে যে একটু লেখালেখি করতাম, এই টাইপের লেখালেখি করতাম, আমার একটা ফেসবুক গ্রুপ ছিল, তখন প্রতিদিন হচ্ছে এরকম এক কিস্তি করে আপলোড করতো। এই আপলোড করার পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে কিন্তু পাঠকপ্রিয়তা পাওয়ার পরে একটা গ্রুপ খোলে, এবং গ্রুপেও হচ্ছে তখন ও এভাবেও বলেছে যে যখন আমি হচ্ছে লিখতাম, লেখার পর এক পর্ব লেখার পর আমি যখন অনেকদিন গ্যাপ দিতাম, তখন ইনবক্সে অনেক অনুরোধ আসতো যে এরপরের পর্ব কি হবে, ইভেন নাকি হুমকিও আসতো যে আপনি কেন লিখছেন না, এবং হচ্ছে মানুষরা প্রেডিক্ট করতো, তুমি যেটা বললা যে আসলে পরবর্তীতে কি হবে। দেখো যে লেখকের মার্কেটিং কিন্তু মানে নিজের করা লাগতেছে না, আমি এটাই বোঝাচ্ছি যে আসলে মার্কেটিংটা কিন্তু পাবলিকই করে দিচ্ছে যে মানে এরপরে কি হবে, এরপরে কি হবে, এরকম যদি 20টা পোস্ট আছে একটা গ্রুপে, তাহলে তো ওইটা কিন্তু অটোমেটিক কিন্তু ভাইরাল হয়ে যায়। সো পরবর্তীতে আস্তে আস্তে এমন করে 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 কিন্তু তোমার এই করোনার সময় থেকে নিয়ে তোমার 2024 সালে বইটা প্রকাশ পেলো, বেশ লম্বা একটা সময়, এবং এই লম্বা একটা সময় ধরে কিন্তু পাঠকের মধ্যে একটা আগ্রহ, একটা উদ্দীপনা, একটা কৌতূহল কিন্তু ধরে রেখেছিল ইলমা বেহরোজ। এবং এখানে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ইলমা বেহরোজের খেয়াল করো এই বইটা কিন্তু প্রায় 416 পৃষ্ঠার একটা বই, বেশ বড়সড় একটা উপন্যাস। তুমি যেমনটা বললা যে অনেক কিন্তু পেঁচালো, মানে ঘটনার শুরুটা হয়েছে কিভাবে, দেখো একদম বইটার শুরুটা কিন্তু আমরা দেখতে পাই যে বইটা এরকম করে শুরু হয় যে ফাহিমা নামক মানে দরদর করে ঘামছে ফাহিমা, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম, কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুললো। মানে ওই যে আমি যেমনটা বললাম যে ফাহিমা হচ্ছে পদ্মজাকে হচ্ছে প্রহার করছিল যেন সে কেন খুন করেছে বা কি বিষয় সেগুলোর জন্য বলে। সো এইখানে থেকে শুরু হয়, তারপরে হচ্ছে ব্যাকএন্ডের কাহিনীতে চলে যায়, 1999 সালের ঘটনা চলে যায়। এবং এই ঘটনাটা কিন্তু আমি খেয়াল করেছি পদ্মজা উপন্যাসের প্রথম কিস্তিটা কিন্তু তোমার শুরু হয়েছিল যেভাবে, এই যে এরকম করে শুরু হওয়ার পরে মূলত আসলে পদ্মজার হচ্ছে প্রথম কিস্তিতে মেইন ব্যাপারটা এরকম ছিল যে পদ্মজার হচ্ছে দূরসম্পর্কের একটা মামা ছিল হানিফ, সেই মামা হচ্ছে পদ্মজাকে ছোট বয়সে একবার রেপ করার ট্রাই করেছে। সো এই ঘটনাটা পদ্মজা হচ্ছে অনেক বছর ধামাচাপা দিয়ে রেখেছে। পরবর্তীতে পদ্মজা যখন বড় হয়, ওই হানিফ নামক মামাটা হচ্ছে পরবর্তীতে তার বাসায় আবার আগমন করে, তখন হচ্ছে যে অন্ধকার থাকে, ওই দিনটা হচ্ছে কারেন্ট চলে যায়। সো কারেন্ট চলে যাওয়ার কারণে দেখা যায় যে মানে হানিফ অনেক দেখতে চেষ্টা করে পদ্মজাকে, কিন্তু দেখতে পারে না। সো পরবর্তীতে হচ্ছে পদ্মজার যে মা সে হচ্ছে বুঝতে পারে যে হানিফের সাথে তার মেয়ের একটা কেমন একটা দূরত্ব বা একটা ব্যাপার স্যাপার আছে, বা তার মেয়ে ভয় পাচ্ছে হানিফকে। তখন হচ্ছে পদ্মজার মা তাকে জিজ্ঞেস করে যে হানিফের সাথে তোমার হানিফ কি কোনো কিছু মানে তোমার সাথে বাজে কিছু করেছিল কি না। সো এরকম করে কিন্তু শুরু হয়, এবং আমরা দেখি যে প্রথম কিস্তিটার লাস্ট লাইনটা খেয়াল করো, যে লাস্ট লাইনটা ছিল এরকম যে পদ্মজা ফোপাতে থাকে, মানে লাস্ট প্যারাটা, হেমলতা হচ্ছে পদ্মজার মায়ের নাম, হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান, কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে, তুই বল কি লুকাচ্ছিস। মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলো। চলবে, খেয়াল করো, মানে পাঠকের মধ্যে একটা কিন্তু আগ্রহ তৈরি করে দিল যে মানে পদ্মজা তো জানে যে ছোটবেলায় তাকে রেপ করার ট্রাই করেছে, এই কথাটাই বলবে। পাঠক কিন্তু অলরেডি জানার পরও হচ্ছে পদ্মজা যে মুখ দিয়ে বলবে, এইখানে কিন্তু গল্পটা স্কিপ হয়ে যায়, মানে পুরোটাই একটা সিরিয়াল টাইপের একটা ঘটনা। সো ইভেন এই পদ্মজা নিয়ে কিন্তু আমি মানে সোশ্যাল মিডিয়াতে একজনের রিভিউ দেখলাম, সেরকম লিখলো যে এই পদ্মজা উপন্যাসের পুরো প্রেক্ষাপটটা নেত্রকোনা জেলাকে কেন্দ্র করে কিন্তু বলা হয়েছে, এবং সেইখানে হচ্ছে মানুষরা অনেক ধর্মপ্রাণ, কিন্তু সেইখানে মানুষের মধ্যে অনেক বেশি কুসংস্কার অনেক কিছু আছে, তারা যেমন হচ্ছে ধর্মপ্রাণে বিশ্বাসী তেমনি আবার খুঁড়োখুঁড়িতেও বিশ্বাসী।
সো একদিক থেকে তারা আবার অনেক ধর্মপ্রাণ, আরেক দিক থেকে তারা কিন্তু অনেক খুনোখুনি, মানে প্রজন্মর থেকে প্রজন্ম কিন্তু তাদের মধ্যে হিংসা বিদ্বেষ, মানে একটু 19 থেকে 20 হয়ে গেলে একজন আরেকজনকে খুন করে ফেলে, এরকম একটা সমাজের চিত্রই কিন্তু আসলে ইলমা বেহরোজ এখানে তুলে ধরেছে, যে সমাজে আসলে কোনো সুবিচার নাই, কোনো আদালত নাই। মানে পুরো ব্যাপারটাকে আসলে মনে হয় যেন একটা জি বাংলা সিরিজ টাইপের। সো অনেকে তো তাই বলেছে, অনেকে কিন্তু তাই বলেছে যে সো সিরিজ ব্যাপারটা ওরকমই, এবং হচ্ছে শুরুটাও হয়েছে কিন্তু খেয়াল করে যেটা একটু ভালো একটা মুভিও হতে পারে, মানে ব্যাপারটা এরকমই। কিন্তু এই ধরনের বই এতটা জনপ্রিয়, মানে এটা আমার কাছে মনে হয় পুরো ব্যাপারটাই তুমি যেমনটা বললে মার্কেটিং স্ট্র্যাটেজি। যেমনটা একজন কিন্তু বলেছো যে ওই যে তোমার হচ্ছে আলমের 1 নম্বর পচা সাবানের যে মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা ছিল, কিংবা হচ্ছে অ্যারোমেটিক সাবানের যে স্ট্র্যাটেজিটা ছিল যে 100% হালাল, সো এই যে একটা স্ট্র্যাটেজি ছিল, ইলমা বেহরোজ হচ্ছে কয়েক বছর যাবত একটু একটু করে করে সে কিন্তু একটা বেশ মানে পাঠক সমাজ তৈরি করেছে। ইভেন ইলমা বেহরোজের প্রথম বই কিন্তু 2023 সালে প্রকাশিত হয়েছিল বইমেলায়, সেই বইটার নাম ছিল মায়ামৃগ। কিন্তু খেয়াল করো 2023 সালে এই বইটা কিন্তু অত বেশি সাড়াও ফেলেনি, বা আমরা কিন্তু জানতেও পারি না এমনটা। কিন্তু 2024 সালে এসে তার পরবর্তী বইটা এতটা জনপ্রিয়তা পেল, এর কারণ কি তাহলে কি ওইটাই যে আসলে সে তখন এত বছর যাবৎ সে সোশ্যাল মিডিয়াতে তার একটা বেশ পাঠক সমাজ তৈরি করতে পেরেছিল, বিধায় পাঠকরাই তাকে মানে তার মার্কেটিংটা পাঠকরাই করে দিয়েছে, যেটা আসলে তার করার কথা। এরকম দেখো, আমি যদি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আরিফ আজাদের উত্থানটাও কিন্তু ঠিক এভাবে হয়েছিল। আরিফ আজাদ যখন শুরু করেছিল তখনও কিন্তু সে হচ্ছে ওই যে শাহবাগ বা হচ্ছে ওই যে নাস্তিক, তারা যখন বিভিন্ন ধরনের ইসলামের ব্যাপারে কোয়েশ্চেনগুলো করতো, সে হচ্ছে বিভিন্ন আনসারের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে গল্পের মতো করে কিন্তু সে তার ফেসবুকে পোস্ট করতো, তার বিভিন্ন পেজে পোস্ট করতো। এরপরে এইভাবে করতে করতে অনেকগুলো পর্ব যখন হয়ে গেল, তখন মানুষই কিন্তু তাকে হচ্ছে ইন্সপায়ার করলো যে আপনি এটা নিয়ে একটা বই করেন। তো এরপরে কিন্তু সে হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজেদ নামে কিন্তু একটা বই বাজারে নিয়ে আসে, এবং হচ্ছে ওই বছরে ওইটা কিন্তু বলা যায় যে রকমারি বেস্ট সেলার বলো, তারপরে ওই বছর যে বইমেলা হয়েছিল সেখানেও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এবং গার্ডিয়ান পাবলিকেশনস এই বইটা প্রকাশ করেছিল। এটাও কিন্তু ওদের প্রথম বই ছিল, এবং এই বইটাই কিন্তু ওদের ব্যবসা সফল বই। এবং গার্ডিয়ানের এই যে পাবলিকেশনসের যে উত্থান, এটাও কিন্তু এই একটা বইয়ের মাধ্যমে। তো আমার মনে হয় যে এই যে অন্য ধারার প্রকাশক, যে পদ্মজার প্রকাশক আর কি, পদ্মজা বইটার, তো এই অন্য ধারা যে প্রকাশনী, এরাও দেখবা যে দুইটা কাজ করেছে। একটা হচ্ছে এই যে পাঠক বেস যেটা তৈরি হয়েছিল, এইটার উপর বেস করে এরা কিন্তু দুইটা ভার্সন নিয়ে এসেছিল বইয়ের। সাধারণত তুমি খেয়াল করবা যে অন্য কোনো উপন্যাসের এই ব্ল্যাক এডিশন বা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের এডিশন কিন্তু হয় না ন্যাচারালি। তো রিসেন্টলি একটা হাইপ মানে শুরু হয়েছে যে কিছু কিছু বইয়ের, বিদেশি বই কিংবা হচ্ছে দেশীয় কিছু কিছু বইয়ের যেগুলো খুব মানে রেয়ার বই কিংবা হচ্ছে খুব ইন্টারেস্টিং বই, এই টাইপের বইগুলোর বিভিন্ন এডিশন বের হয়, তাও সেগুলো কিন্তু খুব রেয়ার কেস। কিন্তু এই পদ্মজা কি করলো, দুইটা এডিশনে কিন্তু বের করে ফেললো। এবার ইভেন যেটা হোয়াইট এডিশন, ওটার মধ্যেও দেখবা কারুকাজ করা পেজের মধ্যে, সাধারণত উপন্যাসগুলোতে কিন্তু এরকম থাকে না। আবার একটা ব্ল্যাক এডিশন নিয়ে আসছে, অর্থাৎ এখানে প্রকাশনীয় একটা বেশ শক্ত ভূমিকায় এসেছে। কারণ তারা দেখো, তুমি যেটা বললা যে মায়ামৃগ, সেটা যেটা প্রকাশিত হয়েছিল গত বছর, সেটা কিন্তু এতটা জনপ্রিয়তা আসেনি। কিন্তু এই বইটা যে এতটা জনপ্রিয় হবে বা হচ্ছে হতে পারে, এটা তারা আঁচ করেই কিন্তু তারাও কিন্তু একটা বলা যায় গেম খেলেছে, যে এটা যদি জনপ্রিয় হয় তাহলে যাতে আমাদের একটা ব্যবসা সফল বই হয়। এই কারণে তারা দেখবা দুইটা এডিশন নিয়ে এসেছে। যদি ধরা খেত, অর্থাৎ এইটা যদি এতটা জনপ্রিয়তা না পেত, তাহলে কিন্তু এই এডিশনগুলো কিন্তু ধরা খেত। আর এই টাইপের এডিশন তৈরি করা কিন্তু বেশ ব্যয়বহুল, কস্টলি, এবং হচ্ছে পাঠকেরও কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়, অর্থাৎ অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু। হ্যাঁ, 416 পৃষ্ঠার বইটার দাম কিন্তু মুদ্রিত মূল্য 800 টাকা, প্রায় মানে ডাবল কেনা প্রাইস হচ্ছে 600 টাকাতে তুমি বইটা ক্রয় করতে পারবে। হ্যাঁ, তার মানে বেশ ভালো একটা দাম কিন্তু আবার হচ্ছে এই উপন্যাসগুলো এত দাম দিয়ে কিন্তু পাঠক সাধারণত কিনতেও চায় না। কারণ যে অলরেডি হচ্ছে যে কেনার জন্যই হচ্ছে দোকানে যায়, সে কিন্তু কিনবেই, মানে ওর যেহেতু অলরেডি পাঠক সমাজ আছে। এবং আমরা খেয়াল করেছি যে ওর যারা পাঠক সমাজ ছিল, মানে তারাই কিন্তু বইটা মানে মোটামুটি বলা যায় যে অনেক পাঠক কিন্তু হচ্ছে মানে তার এক্সিস্টিং পাঠকরাই কিন্তু বইটা কিনে। আমরা দেখতে পাই যে এই বইটা কিন্তু ও মানে যারা কিনেছে তার মধ্যে একটা মেজরিটি কিন্তু ওর অলরেডি হচ্ছে ওর যারা পাঠক যারা ছিল তাদের মাধ্যমে কিন্তু আরো বেশি ছড়িয়েছে। এবং অনেকে কিনেছে যে এই ভেবে যে বইটা যেহেতু জনপ্রিয়, কি আছে এই বইতে, মানে বইটা কি সেটা জানার থেকে বইটা কেন এত ভাইরাল এটা জানার জন্য কিছু পাবলিক কিন্তু বইটা কিনেছে। মানে বাংলাদেশে যেটা হয় আর কি, এটা সব জায়গায় হয়। 416
পৃষ্ঠার একটা বই যার মুদ্রিত মূল্য 800 টাকা, যেটার কেনা প্রাইস হয়তো বা 600 টাকা দিয়ে বইটা কিনতে পেরেছে, বেশ কিন্তু ভালো একটা দাম বলা যায়। এটা কিন্তু ইতিহাস সমৃদ্ধ কোনো বইও না, বাট একটা উপন্যাসের দামটা কিন্তু বেশ মানে উপন্যাস হিসেবে দামটা কিন্তু বেশ বেশি, কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি বইটা বেশ চলেছে। তার মানে হচ্ছে ওর অলরেডি একটা এক্সিস্টিং পাঠক ছিল, তারাই কিন্তু বেশ নিজেরাই মার্কেটিংটা করে দিয়েছে। আর এইখানে আমার কাছে আরেকটা যেটা মনে হয় যে আমি মানে এই প্রসঙ্গকে একটু এক সাইডে রেখে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এখনকার যুগটা খেয়াল করো, এখান থেকে আমরা একটা লার্নিংও কিন্তু পাই যে এখনকার যুগে যারই হচ্ছে তোমার অনলাইনে হচ্ছে তোমার একটা অ্যাক্টিভিটি আছে, অনলাইনে হচ্ছে একটা বলা যেতে পারে যে একটা গ্রহণযোগ্যতা আছে, একটা অ্যাকসেপ্টেন্স আছে, তার কিন্তু ফিজিক্যাল কোনো স্টোর হতে পারে, সেটা ফিজিক্যাল বা দৃশ্যমান কোনো কিছু, তো হচ্ছে তার জিনিসটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি দেখবা যে এখন আমি অনেকেই দেখি যে একদম অজপাড়াগাঁয়ের ছোট্ট একটা দোকান হতে পারে, সেটা একটা কাপড়ের দোকান, কিন্তু সেই কাপড়ের দোকানের অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভিটিস, প্রতিদিন হচ্ছে সেই দোকানে হচ্ছে কাপড়ের লাইভ করা হয়, প্রতিদিন হচ্ছে পোস্ট করা হয়। তো দেখা যায় যে ওই দোকানটাতে মানুষ কিন্তু হচ্ছে তোমার নর্মালি অনেক বেশি যাচ্ছে, মানে অত বেশি মার্কেটিং করা ছাড়াও। মানে ব্যাপারটা হচ্ছে যে অনলাইনে হচ্ছে যাকে আমরা বেশি চিনি, তার হচ্ছে বাস্তব জীবনেরও হচ্ছে সে হয়তো বা বই সেল করুক, সে হতে পারে ড্রেস সেল করুক, সে হতে পারে যে কোনো কিছু সেল করুক, মানে হচ্ছে তোমার তারটা কিন্তু বেশি চলে রাদার দ্যান হচ্ছে যারা অনলাইন জগতে নাই। সো তার মানে হচ্ছে যে এখন যে কোনো কিছু শুরু করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে শুরুতে অনলাইনে আসা, অনলাইনে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা, তারপরে হচ্ছে তোমার একটা কিছু করা। আমার সিমিলার কাজটাই কিন্তু এলমা বেহরোজও করেছে, অর্থাৎ অন্যধারা প্রকাশনী কিন্তু এই কাজটা করেছে। অর্থাৎ এইখানে দেখো আরো একটা ব্যাপার কিন্তু তুমি দেখবা যে কোশ্চেন, সেটা হচ্ছে যে এই এলমা বেহরোজ কে সে এক্স্যাক্টলি, কারণ হচ্ছে তার কোনো ফেসবুক আইডেন্টিটি নাই, অর্থাৎ ফেসবুক আইডি নাই, কিংবা হচ্ছে তার অন্য কোথাও অনেকগুলো আইডি খোলা আছে, কিন্তু আসলে কি সে এলমা বেহরোজ কিনা এটা খুবই এখনো। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও তার কোনো অ্যাক্টিভিটি দেখতে পাবো না। অর্থাৎ তার এই যে ইভেন তার ছবিটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, এটা মনে হয় একটা তুর্কি মেয়ের ছবি, এরকম কিছু কিন্তু হতে পারে। এখন কথা হচ্ছে যে এখন এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে অন্যধারা প্রকাশনী, এরা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করেছে কিনা, কিংবা হচ্ছে তারা এটা কিন্তু টেস্ট পারপাসে এটা চালু করেছে কিনা, যে আমরা দেখি এভাবে করে একটা জনপ্রিয়তা নিয়ে আসা যায় কিনা, কিংবা হচ্ছে এইভাবে করে একটা বইয়ের জনপ্রিয়তা তুঙ্গে তোলা যায় কিনা, এরকম একটা ব্যাপার হতে পারে। এই কারণে হয়তো তারা এলমা বেহরোজ নাম দিয়ে একটা আইডেন্টিটি তৈরি করতে মানে প্রকাশনী নিজে থেকেই হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি করে একটা মানে মার্কেট তৈরি করতে চাচ্ছে, যাতে করে হচ্ছে তারও একটা ভালো বিজনেস গ্রো করতে পারে। দেখো এখানে এই কারণে আমি এই ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে যে আরিফ আজাদ যখন এই কাজটা শুরু করেছিল, অর্থাৎ আরিফ আজাদ যে কাজটা করেছিল সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নাস্তিকদের বিভিন্ন কোয়েশ্চেনের সে জবাব দিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করতো। তারপরে গার্ডিয়ান কিন্তু তখনও মানে আসেনি, অর্থাৎ গার্ডিয়ান শুরুই করেছে কিন্তু আরিফ আজাদের ওই পোস্টগুলো একত্র করে একটা বই বানানোর মাধ্যমে। এরপরে হচ্ছে দেখা যায় গার্ডিয়ানের কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয়নি, গার্ডিয়ান কিন্তু সামনে এগিয়ে গিয়েছে। এখন অন্যধারা গার্ডিয়ানের ওই স্ট্র্যাটেজিটা ফলো করলো কিনা, যে আরিফ আজাদ যেভাবে অনলাইনে অ্যাক্টিভিটির মাধ্যমে একটা ফ্যান বেজ তৈরি করে এরপরে যখন এখন যাই লেখে আরিফ আজাদ সেটাই কিন্তু মার্কেট পেয়ে যায়, সেটাই দেখা যায় যে যথেষ্ট পরিমাণ সেল হয়, যে বই বের করে সেটাই কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো এখন অন্যধারা চিন্তা করলো যে এইভাবে করে আমরাও কিছু করতে পারি কিনা, এইটা চিন্তা করেছে কিনা। এই কারণে আমি বলছি সেটা হচ্ছে যে একজন সাংবাদিক হচ্ছে অন্যধারার কাছে এলমা বেহরোজের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে এইটা নিয়ে একটা পোস্ট করেছে যে সে কোনোভাবেই এলমা বেহরোজকে খুঁজে পায়নি। আর সিলেট উপশহরে তুমি দেখবা যে বইয়ের শুরুতে ওর একটা পরিচিতি দেওয়া আছে, 2003 সালে ওর জন্ম, নেত্রকোনা জন্ম হলো, ওর বের ওঠা সিলেট উপশহরে, কিন্তু হচ্ছে উপশহরে উনি খোঁজ লাগিয়েছেন, পাওয়া যায়নি। তারপরে হচ্ছে অন্যধারার মাধ্যমে উনি তাকে খুঁজে বের করতে চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত উনি খুঁজে বের করতে পারেনি। এইটা নিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ওইটার আলোকে আমি বলছি, যেহেতু উনি একজন সাংবাদিক, উনি চাচ্ছেন যে এই যেহেতু ঈদ সামনে আসছে, অর্থাৎ ঈদকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের সাময়িকী যেগুলো বের হয়, ম্যাগাজিন যেগুলো বের হয়, ঈদ সংখ্যা যেগুলো বের হয়, এগুলোতে এলমা বেহরোজের কে নিয়ে কিছু লিখবেন অথবা ওর কোনো গল্প উপন্যাস উনি চাবেন। এই কারণে কিন্তু উনি খুঁজতে চেয়েছিলেন, অর্থাৎ এলমা বেহরোজের সাথে উনি কানেক্ট হতে চেয়েছিলেন, কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত উনি কন্ট্যাক্ট করতে পারেননি। আবার হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল, কিন্তু তার কোনো অ্যাক্টিভিটি কিংবা হচ্ছে তার কোনো এক্সিস্টেন্স কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি পাবা না। অথচ তার
অ্যাক্টিভিটি ছাড়া আর কোনো অ্যাক্টিভিটি নেই। তার মানে হচ্ছে এই যে এলমা বেহরোজ সে কে, এটা কিন্তু একটা পাঠক মনে কোশ্চেন। তো এই এখন আমার কথা হচ্ছে যে অন্য ধারা এটা চেয়েছিল কিনা যে এইভাবে করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা যায় কিনা, আরিফ আজাদের ওই স্ট্র্যাটেজি ফলো করে। এবং এখানে আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয়, দেখো যে যদিও আমরা যদি এটা মেনে নেই যে অন্য ধারাই হচ্ছে এরকম একটা লেখক তৈরি করে নিজে থেকেই তৈরি করে হচ্ছে যে এই বইটাকে সামনে এগিয়ে নিয়েছে, মানে এত বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে 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 তোমার হচ্ছে বেশ একটা মার্কেট প্রিয়তা বা একটা জনপ্রিয়তা নিয়ে তারপর হচ্ছে বইটা পাবলিশ করেছে। তো এইখানে এই বইয়ের লেখককে এলমা বেহরোজি কেন দেওয়া হয়েছে, এবং এই মেয়ের বয়সও আবার ষোড়শী, কলেজে থাকাকালীন, এইটা মনে হয় আরেকটা স্ট্র্যাটেজি যে এত ছোট বয়সে একটা মেয়ে এত বড় একটা উপন্যাস লিখেছে। মানে আমরা নর্মালি অবাক হই না যে এত অল্প বয়সে এত একটা ভালো উপন্যাস, এটা কিন্তু আরেকটা জনপ্রিয়তার কারণ। সো এখানে কিন্তু যদি তোমার কথা যদি আমরা এটাই মেনে নেই যে আসলে এখানে তোমার অন্যধারাই হচ্ছে এটা তৈরি করেছে, তাহলে অন্যধারা তো একটা মানে একটা পুরুষের মাধ্যমে, বয়স্ক একটা লোকের মাধ্যমে, একটা নির্দিষ্ট এজে পরিমাণ লোকের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করতে পারতো। কিন্তু অন্যধারা কিন্তু করেছে প্রথমত হচ্ছে ফিমেল, যেহেতু ফিমেলদের আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে, তারপরে আবার হচ্ছে বয়স কম, মানে অল্প বয়সে এত ভালো একটা উপন্যাস, এটাও কিন্তু আর একটা জনপ্রিয়তার কারণ। সো এলমা মেহরোজের বয়সটাও দিয়েছে আবার 16, যে কলেজে থাকাকালীন উপন্যাস লিখেছে। সো এগুলোও কিন্তু মানে অনেকগুলোই কিন্তু আসলে কারণ, যেগুলো আমি খেয়াল করে দেখলাম যে এই বইটা জনপ্রিয়তা হওয়ার পেছনে অনেক কিছু কিন্তু আসলে ফ্যাক্টর। এখন আমরা যদি এই পার্টটা বাদ দিয়ে আমরা যদি এই প্রসঙ্গে আসি যে বইটার ভিতরে আসলে কি আছে, বইটা কি আসলে ন্যাচারালি জনপ্রিয়তা পাওয়ার জন্য যোগ্য কি যোগ্য না, সেই প্রসঙ্গে আমরা যদি আসি, তার মানে একটা জিনিস দেখো যে এরকম অনেক বই কিন্তু আছে এবং অনেক জনপ্রিয় রাইটারও কিন্তু এরকম বই আছে, সেই বইগুলো কিন্তু এতটা সেল হয়েছে বা এতটা বেশি জনপ্রিয়তা পেয়েছে এমনটা কিন্তু আমরা শুনি না। তার মানে হচ্ছে এখনকার যুগে মার্কেটিং স্ট্র্যাটেজি যার যত বেশি, সে যেভাবেই ওটাকে কাজে লাগাক না কেন, ওইটার জোরে কিন্তু হচ্ছে তোমার একটা সস্তা জিনিস অনেক বেশি দামি হয়ে যায়। মানে এই বইটার সামগ্রিক যদি তুমি প্রেক্ষাপটটা দেখো যে এই খুনোখুনি এবং প্রেম আছে, বেশ ভালো একটা প্রেম, জি বাংলা সিরিজের টাইপেরই কিন্তু গল্প। সো একটা থ্রিলার সবসময় কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ জায়গায়, একটা কৌতূহল বোধ জায়গায়। কিন্তু যখন কিছু কিছু ফেসবুক পোস্ট আমি এমনও দেখেছি যে অনেকে এরাও বলেছে যে বাংলা সাহিত্যের বেশ কয়েকটা কালজি উপন্যাসের নাম লেখো, সো ওইখানে কিন্তু অপশনে এটাও দেওয়া আছে পদ্মজা। সেটা কিন্তু খুব হাস্যকর যে 2024 সালে এসে যে পদ্মজা নামক একটা উপন্যাস, যে উপন্যাস কিন্তু কোনো ইতিহাসের আলোকেও না, যে উপন্যাসে কোনো আহামরি তেমন কিছু কিন্তু নাই, মানে ওরকম কিছু কিন্তু আমরা দেখি না, সেটাকে আসলে কালজি উপন্যাস হওয়ার যোগ্য কিনা। সো তার মানে হচ্ছে যে এই উপন্যাসের কাহিনীটা আসলে মানে ওই রকম না, মানে যতটা আসলে এটা জনপ্রিয়তা পেয়েছে পুরোটাই আসলে মার্কেটিং এর কারণে। আমার কাছে এটাই মনে হয় যে মার্কেটিং, নাহলে কাহিনীটা কিন্তু খুব মানে অত বেশি মানে ওই রকম লেভেলে যাওয়ার মতো না। অবশ্যই কাহিনীটার মধ্যে একটা মজা আছে, একটা মুভি টাইপ আছে। হ্যাঁ, তুমি আছে বারবার তুমি একটা মানে গল্প বলার ধরনটা এরকম যে তুমি আটকে থাকবা, এটা ঠিক, এটা মানতেই হবে। আমি যখন পড়েছি দেখেছি যে গল্প বলার ঢংটা এরকম যে তুমি আটকে থাকবে, এক কিস্তির পর তুমি আরেক, হ্যাঁ ওই যে কিস্তিগুলো শেষ করেছে এমন করে যে সিরিয়াল যেভাবে শেষ হয়, যে একটা হচ্ছে মনে করো একটা প্লেসে যায়, একজনকে হচ্ছে হত্যা করবে, তারপরে হচ্ছে ওই জায়গায় থেমে যাবে, এরপরে মানুষের মধ্যে কানাঘুষা চলতে থাকবে, কি হবে, এই যে কি হবে, এই কারণেই কিন্তু তুমি সামনে এগোবা। তো এই বইয়ের মধ্যে গল্প বলার ধরনটা খুব সুন্দর, মানে খুব সাদামাটা ভাবে কিন্তু গল্পটা বলে গিয়েছে, ঝরঝরে ভাষা, সত্যি কথা। এটা ঠিক যে দেখে কিন্তু মনে হয় না যে আসলে 16 বছর বয়সে একটা মেয়েকে এরকমটা লেখে কিনা, এটা ওটা প্রশ্ন থেকেই। এখন আমার আরেকটা মানে পাশাপাশি কোয়েশ্চেন আছে, যে সেটা হচ্ছে যে হয়তো অনেকে বলবে এই কথাটা যে সে হয়তো হাইট হতে চেয়েছে বা সে এভাবে থাকতে চেয়েছে যাতে সে মানে মানুষের সামনে না আসে, অথবা তার পরিবার চেয়েছে যে সে যাতে প্রকাশ্যে না আসুক, যেরকম আরিফ আজাদকে কিন্তু আমরা পাই না। হ্যাঁ, কিন্তু আরিফ আজাদের এক্সিস্টেন্স আমরা দেখি যে বিভিন্ন ইভেন রকমারিতে হচ্ছে যখন লেখকদের একটা লাইভে আড্ডা হয় তখন আরিফ আজাদ থাকে, বাট মানে দেখা যায় না, কথা বলে না, তার মানে ফেস দেখা যায় না। আরিফ আজাদের যেটা দেখি যে তার ফ্যামিলির বিভিন্ন কথা সে ফেসবুকে শেয়ার করে, তার ফেসবুক আইডি আছে, এরপরে হচ্ছে সে কি করে না করে এইগুলো নিয়েও কিন্তু মাঝে মাঝে স্ট্যাটাস পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে ইলমা বেহরোজের কিন্তু এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস নাই। এখন হতে পারে এটা যে তার ফ্যামিলি চাচ্ছে না যে সে এভাবে প্রকাশ্যে আসুক, অথবা হচ্ছে হলো হয়তোবা তারও কোনো ইচ্ছা থাকতে পারে যে সে হয়তো প্রকাশ্যে আসতে চায় না। কিন্তু কথা হচ্ছে যে সে প্রকাশ্যে আসুক বা নাই আসুক, ওইটা হচ্ছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে তার যে ফ্রেন্ড সার্কেল, তারা হয়তো জিনিসটা পাবলিশ করে দিবে,
তাই না? এরকম হতে পারে না যে সে যেহেতু এসএসসি তারপরে এইচএসসি দিয়েছে, সে হয়তো এখন অনার্সে পড়ছে, ব্যাপারটা তো এরকমই, যেহেতু তার আমরা যদি ওই সালগুলো হিসাব করে দেখি, তো তাহলে কি তার এইচএসসিতে কোনো বন্ধু ছিল না, বান্ধবী ছিল না, বা এসএসসিতে তার কোনো বন্ধু বান্ধব নাই, কিংবা হচ্ছে তার সে যে অনার্সে পড়ছে তো এইখানে কি তার কোনো বন্ধু বান্ধব নেই, তাদের সাথে কি তার কোনো দিন কোনো ছবি তুলে নেয় এই যুগে এসেও? তো তাহলে সেই ছবিগুলো কেন মানে সামনে আসছে না? আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যদি ধরো আমি হাইড হয়ে গেলাম, কিন্তু আমার কোনো ছবি যদি তোমার সাথে থাকে এবং তুমি যদি তোমার যদি অ্যাক্টিভিটিস পাওয়া যায়, কিংবা তোমার যদি কোনো ধরনের পদচারণা ফেসবুকে পাওয়া যায়, তোমাকে পেলেই কিন্তু আমাকে পাওয়া যাবে, ব্যাপারটা এরকম। তো এলমা বেহরোজের এইরকম কোনো কিছু কিন্তু আমার এই ভিডিওটা করা পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে যে সে থাকুক বা নাই থাকুক, সেটা হচ্ছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে একটা ছোট বাচ্চা, মানে 16 বছরের একটা মেয়ে, সে হচ্ছে ঝরঝরে বাংলায় লিখেছে, এটা হতেই পারে, কারণ এই যে প্রতিভাটা, এটা কিন্তু অন্যরকম এক ধরনের প্রতিভা। অনেক সাহিত্যিকরাই কিন্তু এই 16, 14, 15 বছর, রবীন্দ্রনাথ কি শুরু করেননি 14 বছরে তার প্রথম লেখা শুরু করে দিয়েছিল, সেও কিন্তু একটা সময় ছদ্মনামে অনেক কিছু লিখেছে। অনেক লেখকেরই কিন্তু ছদ্মনাম ছিল এবং ছদ্মনামে কিন্তু লিখেছে। তো হতে পারে এটা তার ছদ্মনাম, এই ছদ্মনামে সে হচ্ছে লিখেছে, কিন্তু কথা হচ্ছে যে তার যে পিকচারটা, এই পিকচারটা কি ছদ্মনাম? এই পিকচারটা তো আর ছদ্ম হতে পারে না, তাই না? তার নামটা না হয় এলমা বেহরোজ নামে কেউ নাই, এটা মানা যেতে পারে, তার হয়তো নাম অন্যটা, কিন্তু তার পিকচারটা তো আর ছদ্ম হতে পারে না। এটা একটা কোয়েশ্চেন, যে তার পিকচারটা তাহলে কার, এটা একটা ব্যাপার। আর তুমি যে বললা যে হয়তো অনেকে এই কথাটাও বলছে যে তুর্কি বা আরব বা এরকম হতে পারে, স্বাভাবিক এটা। এলমা বেহরোজ হয়তো ওর নাম অন্যটা হতে পারে, এইটা তার ছদ্মনাম হতে পারে, কিন্তু ছবিটা তো আর ছদ্ম হতে পারে না, তাই না? তো যেহেতু ছবি তার প্রকাশ করা হয়েছে এবং এই ছবির তেমন অ্যাক্টিভিটিসও পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে আমার মনে হয় এখানে কোনো একটা রহস্য আছে। আর এই রহস্যটা জন্যই আমার মনে হয় যে এই উপন্যাসটা বেশ জনপ্রিয়তা, এটাও একটা কারণ হতে পারে। তো আমার কাছে ওভারঅল যেটা মনে হয় যে কাহিনী আসলে জনপ্রিয়তার মতো, আসলে কাহিনীটা যে, অর্থাৎ বইয়ের যে গল্পটা, সেটা যে আসলে খুব জনপ্রিয়তা পাওয়ার মতো ব্যাপারটা এরকম না, কিন্তু হচ্ছে ওভারঅল বাকি দিকগুলো যদি আমি চিন্তা করি, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো যদি আমি চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে এভাবে করে যে জনপ্রিয়তা পেয়েছে, এটাও আসলে এক ধরনের তাদের এক ধরনের সফলতা, ক্রেডিট বলা যায়। আমি যদি এখানে একটু মানে সামারি করি, যে আসলে দেখো ওনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা প্রথমত যে বেশ কয়েক বছর যাবত এরকম ফেসবুকে হচ্ছে জনপ্রিয়তা ধরে রেখে, মানুষের কৌতূহল ধরে রেখে হচ্ছে কিস্তির পর কিস্তি পাবলিশ করে কিন্তু অলরেডি একটা পাঠক সমাজ সে ক্রিয়েট করে ফেলেছে। তারপরে হচ্ছে যে এই বইটার লেখক হচ্ছে একজন ফিমেল, যে কিনা আবার অল্প বয়সী। সো অল্প বয়সী একজন লেখিকার এত ভালো একটা উপন্যাস লেখা, এটাও একটা কিন্তু জনপ্রিয়তার কারণ। সেকেন্ড হচ্ছে যে এই উপন্যাসের যে লেখিকা, তাকে নিয়ে একটা ধূম্রজাল তৈরি করা, যে আসলে সে এক্সিস্ট করে কি করে না, তাকে খুঁজতে যাওয়া, এই সব কিছু নিয়ে ফেসবুকে অলরেডি বিভিন্ন রকম ভিডিও ছড়িয়ে যাওয়া, এবং অলরেডি হচ্ছে অনেক মানুষ এই বইটা কিনেছে শুধুমাত্র এই কারণে যে বইটা যেহেতু সাড়া ফেলেছে, কি এমন বই, সো এইটাকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ এই বইটাও কিনে ফেলেছে। সো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই বইটা আসলে জনপ্রিয়। আবার হচ্ছে পাশাপাশি বইটা যেহেতু থ্রিলার, সো থ্রিলারের একটা আকাঙ্ক্ষা কিন্তু সবার মধ্যে থেকেই যায়। সো এই ওভারঅল আসলে পুরোটাই বলতে পারো যে মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে, এবং এখানে আসলে প্রকাশককে ক্রেডিট মানে দিতেই হয়, যেভাবেই হোক বইটাকে সে সামনে এনেছে এবং একটা বেশ অনেক কপি সেলও করেছে, এবং যেটা অলরেডি প্রকাশনার জগতে ওই প্রকাশনী কিন্তু বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে একটা বই প্রকাশ করার মাধ্যমে।